আজকে অংশীদারি কারবার থেকে আমরা কিছু অঙ্ক দেখবো। এর আগে আমি পার্ট 1 করেছি। ওটা আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো। আজকে পার্ট 2 থেকে কিছু অঙ্ক দেখবো। তো কথা না বাড়িয়ে চলে যাই প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক আজকে আছে যে ৫,৬২৫ টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ পাচ্ছে বি প্লাস সি এর অর্ধেক আর বি পাচ্ছে এ প্লাস সি এর 1/4 অংশ। দেখো, এই ধরনের অঙ্ক আমরা করার সময় সর্বদাই রেশিও মেথড ইউজ করবো, কারণ রেশিও মেথডে অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখো কি বলছে না, এ পাচ্ছে বি প্লাস সি এর অর্ধেক টাকা। তাহলে এ অনুপাত বি প্লাস সি যদি আমি দেখি, তাহলে বি প্লাস সি যদি 2 ইউনিট টাকা পায়, তাহলে এ পাবে 1 ইউনিট টাকা। অনুরূপভাবে বি পায় এ, সরি বি নয় এ, এ পাচ্ছে না বি প্লাস সি এর 1/4 অংশ। তাহলে বি প্লাস সি এর 1/4 অংশ, এর অর্থ হচ্ছে না বি প্লাস সি যদি 4 ইউনিট টাকা পায়, তাহলে এ পাবে 1 ইউনিট টাকা। তাহলে এই দুটো যোগ করে আমি পাচ্ছি 5 ইউনিটস, আর এখানে পাচ্ছি 3। দেখো, ৫,৬২৫ টাকা এ এবং এ বি সি এর মধ্যে বন্টিত হবে। প্রত্যেকেই মূলধনের অনুপাতে তাদের লভ্যাংশ নিজেরা বুঝে নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে টাকাটা ভাগ করব সেটা তো সমান হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ওই অ্যামাউন্টটা 3, এখানে দেখতে পাচ্ছি 5। এটা তো হতে পারে না। আমরা যখন প্রফিট এন্ড লসের অঙ্ক করি, সিপি তো সবসময় কনস্ট্যান্ট থাকে, সিপিটা কখনো পরিবর্তনশীল নয়। তাহলে এক্ষেত্রে যে মূলধনটা আমরা, যে প্রফিটটা নিজেদের মধ্যে আমরা ভাগ করে নেব, সেটাও তো কনস্ট্যান্টই, এটা তো পরিবর্তিত হচ্ছে না। তাহলে এক্ষেত্রে এখানে আছে 3 ইউনিট, এখানে আছে 5 ইউনিট, এটা তো হতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এটাকে সেম করতে হবে। সেম করার জন্য আমি একে 5 দিয়ে গুণ করছি আর একে 3 দিয়ে গুণ করছি, তাহলে দুটোই 15 হয়ে যাচ্ছে। যেই 5 দিয়ে গুণ করলাম, তো এ এর মান পেয়ে যাচ্ছি কত, এ সমান হচ্ছে 5, আর বি এর মান কত পেয়ে যাচ্ছি না 3 ইন্টু 1। তাহলে আমি জানি যে এ বি সি সমান টোটাল হচ্ছে 15 ইউনিটস, আর আমি জানি এ সমান 5, বি সমান 3। তাহলে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু অবভিয়াসলি 7। আর এই এটার যোগফলই হচ্ছে এই টোটালটা ডিনোট করছে কত, না এই টোটালটা ডিনোট করছে ৫,৬২৫ কে, কারণ তারা এই অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, সুতরাং তাদের লভ্যাংশ এই অনুপাতেই বণ্টিত হবে। তাহলে ৫,৬২৫ টাকা এই অনুপাতে তাদের মধ্যে বিভাজিত হবে। তাহলে টোটাল অনুপাতের যোগফল কত? ৫ আর ৩ ৮, ৮ এর সাথে ১৫, এই ১৫ ইউনিট সমানই হচ্ছে ৫,৬২৫ টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? ৫,৬২৫ ডিভাইডেড বাই 15। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে বি অপেক্ষা এ কত বেশি টাকা পাবে। বি অপেক্ষা এ, বি কত পাচ্ছে না 3 ইউনিট, এ কত পাচ্ছে 5 ইউনিট। কত ইউনিট বেশি পাচ্ছে? 2 ইউনিট। এই 2 ইউনিটের মানটাই আমাদের কাছে জানতে চেয়েছে। ব্যাস, এটাই, এইটুকু, আর কিছু না। তাহলে একে আমি যদি 5 দিয়ে ক্যান্সেল করি, ৫ ৩ 15, ৫ 11 55, ৫ 2 10, ৫ ৫ 25, 3 3 9, ৩ ৭ 21, ৩ ৫ 15। তাহলে ফাইনালি পেয়ে যাচ্ছি ৩৭৫ ইন্টু 2 সমান হচ্ছে ৭৫০ টাকা। অপশন এ। ২ নম্বর অঙ্ক কি বলছে দেখো, রাম রহিম ও রতন একটি ব্যবসায় যথাক্রমে ৫,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকা বিনিয়োগ করে। রতন ব্যবসা দেখাশোনার জন্য মাসিক ২০০ টাকা পায়। মোট লাভ ৮,৪০০ টাকা হলে রতন কত টাকা পাবে? এটা রতন হয়ে গেছে, রতন হবে। তাহলে রতন কত টাকা পাবে? আচ্ছা, অংশীদারি কারবারের সময় আমরা দুটো জিনিস খেয়াল করি, যে কার টাকা কত দিনের জন্য নিয়োজিত ছিল।
আমরা মূলধনের অনুপাতটা কত, এই দুটো জিনিস। এক হচ্ছে আমরা কি অনুপাতে আমাদের মূলধন নিয়োগ করেছি, আর কত দিনের জন্য নিয়োগ করেছি। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি কোয়েশ্চেনে মেনশন করছে না যে ব্যবসা দেখাশোনার জন্য, এখানে মেনশন করে দিয়েছে যে ব্যবসা দেখাশোনার জন্য রতন মাসে এত টাকা করে পাচ্ছে। এটা কিন্তু রতনের উপরিক্ত পাওনা, অর্থাৎ রতন যে অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে সেখান থেকে ভাগ তো সে পাবেই পাবে, সেখান থেকে লভ্যাংশ সে তার লভ্যাংশ প্রাপ্ত লভ্যাংশ বুঝে নেবে, অবভিয়াসলি বুঝে নেবে, কিন্তু তারপরেও সে মাসিক 200 টাকা করে পাচ্ছে, এটা তার ব্যবসা দেখাশোনার জন্য। তাহলে আমাকে প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে এই রাম, রহিম এবং রতনের মূলধনের অনুপাতটা বের করতে হবে। রাম, রহিম আর এই রতনের মূলধনের অনুপাতটা আমাকে বের করতে হবে। এটা কত না 5000 অনুপাত 4000 অনুপাত 3000। তাহলে তাদের নিয়োজিত মূলধনের অনুপাত হচ্ছে 5:4:3। এই অনুপাতেই তাদের লভ্যাংশ বন্টিত হবে, এই অনুপাতেই তাদের লভ্যাংশ বন্টিত হবে। কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে যে ব্যবসায় দেখাশোনার জন্য রতন মাসিক 200 টাকা নেবে। এই প্রশ্নের ক্ষেত্রে কতদিন ব্যবসা চলেছে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। যতক্ষণ না কোয়েশ্চেনে মেনশন করছে যে ব্যবসাটা 2 বছরের জন্য চলেছে, 3 বছর, 4 বছর, যতক্ষণ না সময় টাইমটা মেনশন করছে, সব সময় আমাদের ব্যবসাটা হয় 1 বছরের ক্ষেত্রে, আমরা হিসাব করবো 1 বছরের ক্ষেত্রে। তাহলে দেখো, মাসে রতন মাসে 200 টাকা ব্যবসা দেখাশোনার জন্য চার্জ করছে, রতন 200 টাকা ব্যবসা দেখাশোনার জন্য 1 মাসে নিচ্ছে, তাহলে 12 মাসে কত নেবে? 2400 টাকা। তাহলে 12 মাসে রতন শুধুমাত্র ব্যবসা দেখাশোনার জন্য পাচ্ছে এই যে 2400 টাকা। বারবার আমি বলছি যে এই 2400 টাকা কিন্তু তার মূলধনের অনুপাত নয়, এটা তার লভ্যাংশ নয়, এটা তার পরিশ্রমের ফসল। সে উপরিক্ত পরিশ্রম করেছে বলে উপরিক্ত পাওনা পেয়েছে, উপরিক্ত মজুরি পেয়েছে। তাহলে টোটাল এখানে প্রফিট কত? টোটাল প্রফিট হয়েছে যে 8400 টাকা। তার মধ্যে এই 2400 টাকা রতন ব্যবসা দেখাশোনার জন্য নিয়েছে। এখন তাদের মধ্যে তাদের কাছে কত টাকা আছে? 6000 টাকা। এই 6000 টাকাটা তাদের মূলধনের অনুপাতে বন্টিত হবে। এই 6000 টাকা তাদের মধ্যে তারা যে অনুপাতে মূলধন নিয়োগ করেছিল সেই অনুপাতে তাদের মধ্যে বিভাজিত হবে। তাহলে রতন কত টাকা পাবে? তাহলে রতনের অনুপাত কত? দেখো, 5, 4, 9 আর 3, তাহলে টোটাল 12 ইউনিট। তাহলে দেখো, এই 6000-এর মধ্যে রতনের প্রাপ্ত অর্থের পরিমাণ কত? 3/12। তাহলে 12, 5, 60, 500, 3, 5, 1500। তাহলে যখন লভ্যাংশের অনুপাতে তুমি বন্টন করছো তখন রতন কত টাকা পাচ্ছে? না স্যার, রতন পাচ্ছে 1500 টাকা। আর উপরিক্ত মজুরি হিসেবে কত টাকা পাচ্ছে? 2400 টাকা। তাহলে টোটাল রতন কত টাকা পাচ্ছে? না, টোটাল রতন টাকা পাচ্ছে 2400 টাকা প্লাস 1500 টাকা, 3900। পরবর্তী অঙ্ক দেখো, এ বি সি যথাক্রমে 6500 টাকা, 9100 টাকা এবং 5200 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। বছর শেষে 14400 টাকার লভ্যাংশের 2/3 নিজেদের মধ্যে সমভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। একই টাইপের অঙ্ক, সেম টু সেম। কি বলছে না, এ বি সি। তাহলে প্রথমে আমি তাদের মূলধনের অনুপাতটা বের করে নিই। 6500, 9100 আর 5200, শূন্য শূন্য ক্যান্সেল। 13 দিয়ে যদি আমি কাটি, 5 টাইমস, 7 টাইমস, 4 টাইমস। তাহলে এটা তাদের এ বি সি এর মূলধনের অনুপাত, এই অনুপাতে তারা মূলধন বিনিয়োগ করেছে। এখন কি বলছে, টোটাল প্রফিট কত? না, টোটাল লাভ হয়েছে 14400 টাকা। এই 14400 টাকা লভ্যাংশের 2/3, খেয়াল করো, এই 2/3 নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। আমরা জানি যে আমরা সবসময় লভ্যাংশ যে অনুপাতে মূলধন বিনিয়োগ করি সেই অনুপাতেই আমরা নিজেদের প্রাপ্য অর্থ বুঝে নিই। কিন্তু এক্ষেত্রে আমাকে প্রশ্ন একদম স্পষ্টতই দেখাচ্ছে, স্পষ্টতই বলছে যে লভ্যাংশের এত অংশ, কত অংশ? 2/3 নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এই 2/3 কত? 2/3 কত হবে?
এই ৯,৬০০ টাকা তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে সমান ভাগে যদি ভাগ করে নেয়, কে কত টাকা পাবে? সমান ভাগে যদি ভাগ করে নেয়, কে কত টাকা পাবে? না, ৯,৬০০ ডিভাইডেড বাই 3, তাহলে প্রত্যেকেই ৩২০০ টাকা করে পাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু মূলধন অনুপাতে বিভাজিত হলো না, কারণ প্রশ্নে আমাদেরকে স্পষ্ট মেনশন করেছে যে সমান ভাগে 2/3 লভ্যাংশ ভাগ করে নেবে। বাকি যে টাকাটা আছে, বাকি এখনো কত টাকা আছে? বাকি আছে স্যার ১৪,৪০০ টাকা আমার টোটাল প্রফিট ছিল। সেখান থেকে আমি যদি ৯,৬০০ টাকা বাদ দিয়ে দিই, তাহলে এখনো আমাদের কাছে কত টাকা পড়ে আছে? না, এখনো আমাদের কাছে পড়ে আছে ৪৮০০ টাকা। এই ৪৮০০ টাকা তাদের মধ্যে মূলধনের অনুপাতে বিভাজিত হবে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে? প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে আমাকে জানতে হবে। তাহলে টোটাল দেখো কত ইউনিট? এই ৫ ইউনিট, ৭ ইউনিট আর ৪ ইউনিট, টোটাল হচ্ছে ১৬ ইউনিট। তাহলে এই ১৬ ইউনিট ডিনোট করছে কত? ৪৮০০ কে। তাহলে ১ ইউনিটের মান কত? ৩০০। তাহলে যখন মূলধন অনুপাতে আমি যখন লভ্যাংশ নিজেদের মধ্যে বন্টন করব, তখন এ কত টাকা পাবে? সরি, এ কত টাকা পাবে? এ পাবে ৫ ইউনিট। তাহলে ৩০০ ইন্টু 5 সমান হচ্ছে ১৫০০ টাকা। এটা হচ্ছে এ এর প্রাপ্ত অর্থ। বি এর প্রাপ্ত অর্থ কত? ৩০০ ইন্টু 7 সমান হচ্ছে ২১০০ টাকা। সি এর প্রাপ্ত অর্থ কত? ৩০০ ইন্টু ৪ সমান হচ্ছে ১২০০ টাকা। তাহলে প্রত্যেকেই কত টাকা করে পাচ্ছে? এক্ষেত্রে একটাই যদি আমি বের করি, বাকিগুলো তোমরা এমনি বুঝতে পারবে। তাহলে এ টোটাল অর্থ, এ এর প্রাপ্ত অর্থ হচ্ছে যখন সমানভাবে তাদের মূলধন বিভাজিত হয়েছিল, তখন এ ওখানে পেয়েছে ৩২০০ টাকা আর মূলধন অনুপাতে পেয়েছে ১৫০০ টাকা। তাহলে টোটাল কত টাকা সে পাচ্ছে? ৪,৭০০ টাকা। এটা হচ্ছে এ এর প্রাপ্ত অর্থ। বি এর প্রাপ্ত অর্থ কত হবে? বি এর প্রাপ্ত অর্থ হচ্ছে ৩,২০০ প্লাস ২১০০ টাকা। ৳৫,৩০০ টাকা। সি কত পাচ্ছে? ৩,২০০ প্লাস ১২০০ টাকা, ৪৪০০ টাকা। তাহলে তাদের প্রাপ্ত অর্থ, এ পাচ্ছে ৪৭০০ টাকা, বি পাচ্ছে ৫,৩০০ টাকা আর সি পাচ্ছে ৪,৪০০ টাকা। চলো পরবর্তী অঙ্ক। এ এবং বি একসাথে একটি ব্যবসা শুরু করছে। এ প্রথমে ৭,০০০ টাকা বিনিয়োগ করে এবং বি করে ১২,০০০ টাকা। ৪ মাস বাদে এ আবার ৪,০০০ টাকা বিনিয়োগ করে। যদি এত টাকা লাভ হয় তাহলে এ এর লভ্যাংশ নির্ণয় করো। দেখো, অংশীদারি কারবারের অঙ্ক করার সময় আমাদের দুটো জিনিসের উপর সবসময় আমাদের দৃষ্টি অর্পণ করা উচিত। সেটা হচ্ছে যে কত টাকা বিনিয়োগ করছে, কত দিনের জন্য বিনিয়োগ করছে। তাহলে এক্ষেত্রে দেখো, বছরের শুরুতে আবারও বলছি যে যখন টাইমটা মেনশন থাকবে না, তখন সবসময় আমার হিসাব হবে ১২ মাস, অর্থাৎ ১ বছরের হিসাবে। তাহলে বছরের শুরুতেই 1 জানুয়ারি যদি কেউ ব্যবসা শুরু করে, 31 ডিসেম্বর পর্যন্ত টোটাল ১ বছর তারা ব্যবসায় চুক্তিবদ্ধ ছিলেন। তাহলে শুরুতেই অর্থাৎ 1 জানুয়ারি এ কত টাকা ইনভেস্ট করেছে? না, এ ইনভেস্ট করেছে ৭,০০০ টাকা। আর বি কত টাকা ইনভেস্ট করছে? বি করছে ১২,০০০ টাকা। তো এ যখন খাতা পেন নিয়ে হিসাব করতে বসলো, আহ, তার হঠাৎই মনে হচ্ছে যে বছরের শেষে যখন আমি লভ্যাংশ বন্টন করব, যখন আমরা লভ্যাংশ ভাগ করতে বসবো, তখন বি তো আমার থেকে অবশ্যই বেশি টাকা পাবে। কেন? কারণ বি এর নিয়োজিত অর্থের পরিমাণ বেশি। তাহলে তার সমান টাকা আমাকে পেতে গেলে অবশ্যই আমাকে অতিরিক্ত টাকা অ্যাড করতে হবে। তো এই ভাবনার বশবর্তী হয়ে বি আরো কিছু টাকা অ্যাড করলো। কত টাকা? এখানে দেখো ৪,০০০ টাকা অ্যাড করলো। এই ৪,০০০ টাকাটা কিন্তু কখন অ্যাড করেছে? ৪ মাস পর। তাহলে এই যে টাকাটা, এই ৪,০০০ টাকাটা, এই টাকাটা কিন্তু তুমি ডাইরেক্ট করতে পারো যে ৪,০০০ টাকাটা ৮ মাস কেটেছে আর
এই 7,000 টাকাটা 12 মাস কেটেছে, এভাবেও করতে পারো। মোদ্দা কথা হচ্ছে যে এই 4,000 টাকা সে 4 মাস পরে অ্যাড করেছে। তাহলে এই যে 7,000 টাকা, এই 7,000 টাকা কতদিনের জন্য নিয়োজিত ছিল? না স্যার, 4 মাসের জন্য নিয়োজিত ছিল। তারপরে কি হয়েছে? না তারপরে সে কিছু টাকা অ্যাড করছে, কত টাকা? না 7K, মানে 7,000 তো ছিলই, প্লাস 4K টাকা সে অ্যাড করছে। তাহলে টোটাল এখন কত টাকা? না 11K, মানে 11,000 টাকা সে এখন অ্যাড করছে। আর এই 11,000 টাকা কত দিনের জন্য নিয়োজিত ছিল? 8 মাসের জন্য নিয়োজিত ছিল। বি এর ক্ষেত্রে দেখো, বি বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি 12,000 টাকা নিয়োগ করেছে, এবং বি না নতুন কোনো টাকা অ্যাড করেছে, না টাকা উইথড্র করেছে। তাহলে এই 12,000 টাকা 1 বছর অর্থাৎ 12 মাসের জন্যই নিয়োজিত ছিল। তাহলে এক্ষেত্রে আমি রেশিও যখন বের করতে চাইছি, তখন এই 0 0 ক্যান্সেল করে দিই। তাহলে 4 7 28, 8 11 88, 88 প্লাস 4 7 28, 116, আর 12 12 144। তাহলে এ ইজ টু বি রেশিও আমি কত পাচ্ছি? না এ ইজ টু বি স্যার রেশিও পাচ্ছি 116:144। 4 দিয়ে যদি ক্যান্সেল করি, 4 9 36, এটা হচ্ছে 4 3 12, 4 6 24। তাহলে টোটাল দেখো, এ এর নিয়োজিত মূলধনের পরিমাণ হচ্ছে 29, আর বি এর নিয়োজিত মূলধন অনুপাত হচ্ছে 36। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 65 ইউনিট। এই 65 ইউনিট তারা টোটাল মূলধন নিয়োগ করেছে। আর আমরা জানি যে মূলধন যে অনুপাতে নিয়োজিত হয় আমাদের লভ্যাংশ সেই অনুপাতেই বণ্টিত হবে। এখন জানতে চেয়েছে যে এ এর লভ্যাংশ কত। এ এর লভ্যাংশ কত হবে তাহলে? তাহলে এ এর লভ্যাংশ সমান হচ্ছে, মোট লাভ হয়েছে এত টাকা, 9,035 টাকা। এই 9,035 টাকার মধ্যে এ কত টাকা পাবে? না 29 ডিভাইডেড বাই 65। ক্যান্সেল করো, 5 টাইমস 5 দিয়ে যদি আমি কাটি, 5 13 65, 5 18 90 07। যদি আমি এটাকে ক্যান্সেল করি, 13 একে 13, 3 9। তাহলে টোটাল এ এর প্রাপ্ত অর্থের পরিমাণ হচ্ছে 139 ইন্টু 29। এক্ষেত্রে টোটাল এই পুরোটা গুণ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ইউনিট ডিজিট চেক করে অ্যান্সার দিতে পারি। 9 ইন্টু 9 সমান হচ্ছে 81। ইউনিট ডিজিট তো 1 আসবে আমার। দেখো অপশনের ক্ষেত্রে চেক করে দেখো, এখানে ইউনিট ডিজিট 1 নেই, এখানেও নেই, এখানে নেই, শুধু একটা অপশনই পড়ে আছে 4031। এটাই অ্যান্সার। চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। এ বি সি যথাক্রমে 1500 টাকা, 1000 টাকা এবং 1750 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলেন। বছরের শেষে 425 টাকা লোকসান হলে সি এর কত টাকা লোকসান হবে? স্বাভাবিক বিষয়, তুমি যে অনুপাতে মূলধন নিয়োগ করবে সেই অনুপাতেই তুমি লভ্যাংশ বুঝে নেবে। সুতরাং তোমার লাভ হতে পারে, একটা ব্যবসা যখন তুমি শুরু করছো সেখানে তোমার দুটো জিনিস হতে পারে, আইদার তুমি লাভ করবে আর লোকসান করবে, এর মাঝে তো কিছু নেই। তাহলে লাভ হলে তুমি যত টাকা ইনভেস্ট করেছো কত টাকায় তোমার লাভ হবে সেই অনুপাতে তুমি তোমার লভ্যাংশ বুঝে নেবে। কিন্তু যখন লোকসান হবে ঠিক সেই অনুপাতেই তোমার ঘাট থেকে যাবে। এটা তো বাস্তব। তাহলে দেখো অনুপাতটা আমাকে বের করতে হবে, অনুপাতটা এখানেই তুমি ক্যান্সেল করে নিতে পারো, 0 0 ক্যান্সেল, 0 0 যদি আমি ক্যান্সেল করি, 5 দিয়ে কাটলে 5 3 15 30, 5 20 100, 5 3 15, 5 5 25। আবার কাটবে, 5 দিয়ে কাটবে, 5 6 30, 5 4 20, 5 7 35। তাহলে 4:6:4:7। সি এর লোকসান, সি এর লোকসান কত? না কত টাকা টোটাল লোকসান হয়েছে? 425 টাকা। এই 425 এর মধ্যে সি এর ভাগ কত? না 425 এর মধ্যে সি এর ভাগ হচ্ছে 6 4 10 আর 7 17, 7/17। তাহলে এটা ডাইরেক্ট 25 দিয়ে কাটো,
25 × 7 সমান হচ্ছে 175 টাকা। অ্যান্সার অপশন বি। দেখো কি বলছে, সুনেত্রা 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর নিখিল 80,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে প্রথমে যখন ব্যবসা শুরু করছেন তখন কিন্তু সুনেত্রা একাই ছিল। 6 মাস পরে নিখিল তার সঙ্গে যোগ দিচ্ছে কত টাকা নিয়ে, না 80,000 টাকা নিয়ে তার সঙ্গে যোগ দিচ্ছে। 3 বছর শেষে তাদের মোট লাভ। দেখো এই কথাটা আমি বারবার বলতে চাইছিলাম যে যতক্ষণ না আমাকে টাইমটা মেনশন করছে আমার ব্যবসা 1 বছরের হিসাব হবে, তাহলে এক্ষেত্রে আমার টাইমটা মেনশন করে দিয়েছে যে পুরো ব্যবসাটা 3 বছর ধরে চলেছে। আর সুনেত্রা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। বছরের শুরুতে তিনি কত টাকা ইনভেস্ট করেছেন, না 50,000 টাকা তিনি ইনভেস্ট করেছেন। নিখিল বাবু কত টাকা ইনভেস্ট করছেন, না নিখিল বাবু ইনভেস্ট করছেন 80,000 টাকা। কখন, বছরের শুরুতে নয় কিন্তু 6 মাস পর। আর পুরো ব্যবসাটা আমার কত দিনের জন্য চলেছে, 3 বছর। 3 বছর অর্থাৎ 36 মাস। তাহলে নিখিল বাবুর টাকা কত দিনের জন্য নিয়োজিত ছিল, না স্যার 36 মাস মাইনাস 6 মাস সমান হচ্ছে 30 মাসের জন্য নিয়োজিত ছিল। তাহলে নিখিল বাবুর টাকা 30 মাসের জন্য নিয়োজিত ছিল। আর সুনেত্রার টাকা শুরু থেকেই বহাল ছিল। তাহলে সুনেত্রার টাকা কতদিনের জন্য বহাল আছে, শুরু থেকে। কতদিন, না 3 বছর অর্থাৎ 36 মাস। ব্যাস, এটা রেশিও বের করো, ক্যান্সেল করো। এই চারটা জিরো ক্যান্সেল। 6 দিয়ে এটাকে ক্যান্সেল করো, 6 6 36, 6 5 30। তাহলে 6 5 30 অনুপাত 40, আবার 0 0 ক্যান্সেল। তাহলে তাদের নিয়োজিত মূলধন অনুপাত হচ্ছে 3:4। এখন কি বলছে, মোট লাভ। মোট কত টাকা লাভ হয়েছে, না 24,500 টাকা লাভ হয়েছে। এই 24,500 টাকার মধ্যে সুনেত্রার লভ্যাংশ কত, সুনেত্রার লভ্যাংশ কত, না 3/7। এটাকে ক্যান্সেল করলেই পেয়ে যাবো 7 3 21, 7 5 35, ডবল জিরো। 10,500 টাকা, অপশন সি। চলো 8 নম্বর অঙ্ক কি বলছে দেখো। শিলা 4,800 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর শ্রেয়ন 4,800 নয় 48,000 টাকা, 62,000 টাকা বিনিয়োগ করে ব্যবসায় যোগদান করলো। আরো 2 মাস পর দীপিকা 80,000 টাকা বিনিয়োগ করে তাদের সঙ্গে যোগ দিল। তাহলে দেখো শিলা কত টাকা বিনিয়োগ করেছে, না শিলা 48,000 টাকা বিনিয়োগ করেছে। 4 মাস পর শ্রেয়ন কত টাকা ইনভেস্ট করেছে, না শ্রেয়ন ইনভেস্ট করেছে 62,000 টাকা। আর দীপিকা ইনভেস্ট করেছে, দীপিকা ইনভেস্ট করছে 80,000 টাকা। এখানে দেখো 4 মাস পর শ্রেয়ন 62,000 টাকা বিনিয়োগ করছে। শিলা
একদম বছরের শুরু থেকে শেষ অবধি ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে এক্ষেত্রে টাইম মেনশন করা নেই, তাহলে কত দিন চলেছিল ব্যবসাটা? 1 বছর, অর্থাৎ 12 মাস। তাহলে শিলা তো প্রথম থেকে শেষ দিন অবধি ব্যবসায় বহাল তবিয়তে রয়েছে, তাহলে 12 মাস। শিলার অর্থ কতদিনের জন্য নিয়োজিত রয়েছে? না, 12 মাস। এটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই। এখন বিষয় হচ্ছে যে শ্রেয়ন কত মাসের জন্য নিয়োজিত রেখেছিল নিজের অর্থ? কত মাস পর? 4 মাস পর। তাহলে শ্রেয়নের টাকা কতদিন কেটেছিল, কতদিন নিয়োজিত ছিল? 8 মাস। আরো 2 মাস পর, আরো 2 মাস পর, মানে ধরো আমাদের অফলাইন কোচিং এ যখন আমরা একটা ক্লাসের পর ব্রেক দিই, তখন কোনো কোনো স্টুডেন্ট যখন খেতে যায়, তো যখন সেন্টারে ফিরে আসে, তখন একজন, ধরো কোনো একটা স্টুডেন্ট এ, আমি টাইম দিয়েছিলাম যে 10টার মধ্যে সবাই পৌঁছে যাবে, তো স্টুডেন্ট এ 10টা 30-এ পৌঁছাচ্ছে, তার মানে 30 মিনিট লেট। তারপরে স্টুডেন্ট বি আরো 20 মিনিট লেট করছে, মানে 10টা 50-এ ঢুকছে। তাহলে টোটাল কত? এখানে 20 অ্যাড হচ্ছে। তাহলে টোটাল দেখো শুরু থেকে শেষ অবধি কত মিনিট বি কত মিনিট লেট করছে? না, 50 মিনিট লেট করছে। এবং এ এর থেকে কত মিনিট এক্সট্রা নিচ্ছে? না, 20 মিনিট এক্সট্রা নিচ্ছে। কি বলছে এই জায়গাটা দেখো, শ্রেয়ন 4 মাস পর ব্যবসায় যোগ দিচ্ছে, দীপিকা আরো 2 মাস পর, মানে টোটাল 6 মাস পরে দীপিকা ব্যবসায় যোগ দিচ্ছে। তাহলে এই 80,000 টাকা কতদিনের জন্য দীপিকা নিয়োজিত রেখেছিল? 6 মাসের জন্য। ব্যাস, এটাকে ক্যান্সেল করলে আমি রেশিও পেয়ে যাব। 0 0 ক্যান্সেল। দুই দিয়ে যদি ক্যান্সেল করি, এটা 2 6 12, 2 4 8, 2 3 6। আবার এটাকেও যদি 2 দিয়ে ক্যান্সেল করি, 2 24 48, 2 31 62, 2 40 80। তো ফাইনালি এগুলো ক্যান্সেল করার পর আমি এ ইস টু বি ইস টু সি, মানে শিলা ইস টু শ্রেয়ন ইস টু দীপিকার মূলধনের অনুপাত যেটা পাবো, ফাইনাল রেশিও যেটা পাবো, সেটা হচ্ছে 36:31:30। টোটাল কত ইউনিট? 36 প্লাস 31 প্লাস 30 হচ্ছে 6 একে 7, 8 3 3, 6 3 9, 97। টোটাল 97 ইউনিট। আর এই 97 ইউনিট ডিনোট করছে কত? এই 20,661। তাহলে 20,697 ইউনিট সমান হচ্ছে 20,661 টাকা। কি জানতে চেয়েছেন? দীপিকার লভ্যাংশ কত? তাহলে দীপিকার লভ্যাংশ কত হবে? 20,661 ডিভাইডেড বাই 97 ইন্টু এর লভ্যাংশ কত? কত ইউনিট? না, 30 ইউনিট। 30 ইউনিটের মান নির্ণয় করো। ক্যান্সেল করো, এটাকে কত দিয়ে কাটবে? 97 যদি 2 দিয়ে কাটো, 97 2 হচ্ছে 194, নিচে নামছে 126। যদি 1 দিয়ে দিই তাহলে হচ্ছে 97 1 97, 291 থাকছে, 97 3, 213 টাইমস। তাহলে এটা দেখো 213 ইন্টু 30। আবার ইউনিট ডিজিট 9 আসবে, 339, তার মানে 6,390। পরবর্তী অঙ্ক। এ 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর বি 1 লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসায় যোগ দিল। ওকে, 1 বছর পর মোট লভ্যাংশ 1,51,800 টাকা হলে 1,51,800
800 টাকা লভ্যাংশ হলে বি এর লভ্যাংশ কতটা জানতে চেয়েছে। তাহলে দেখো এর অনুপাতটা আমাকে বের করে নিতে হবে। এ কত টাকা ইনভেস্ট করেছে, না স্যার 60,000 টাকা ইনভেস্ট করেছে। বি কত টাকা ইনভেস্ট করেছে, 1,00,000 টাকা ইনভেস্ট করেছে। কত দিনের জন্য নিয়োজিত ছিল, কত মাস পর, 6 মাস পর বি এই টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে এই টাকাটা কত দিনের জন্য নিয়োজিত ছিল, 6 মাসের জন্য। আর এই টাকাটা পুরো 12 মাসের জন্য নিয়োজিত ছিল। তো 4টা শূন্য ক্যান্সেল করে দাও, 6 2 12, 2 6 12 আর 10, 6:5 এই অনুপাতে তাদের মূলধন নিয়োজিত ছিল। কি বলছে, বি এর লভ্যাংশ কত, তাহলে বি এর লভ্যাংশ কত হবে, টোটাল কত টাকা লাভ হয়েছে, টোটাল লাভ হয়েছে 151800 ইন্টু বি এর লভ্যাংশ জানতে চেয়েছে, তার মানে 5/11। 11 একে 11, 11 3 33, 11 8 88, 1380। তাহলে 1380, 13,800, সরি 13,800 ইন্টু 5 সমান হচ্ছে 6,900 টাকা, 69,000 টাকা, সরি। তাহলে দেখো 60,000 টাকা তারা এ প্রথমেই ব্যবসায় নিয়োজিত করেছিল। কত টাকা, কত দিনের জন্য, না স্যার 12 মাসের জন্য নিয়োজিত ছিল। 6 মাস পর বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে বি এর এই টাকাটা কতদিনের জন্য নিয়োজিত ছিল, না 6 মাসের জন্য। তাদের সি ক্যাপিটাল মূলধন অনুপাত কত, 6:5। এই অনুপাতেই মূলধন লভ্যাংশ বন্টিত হবে। তাহলে বি এর প্রাপ্ত অর্থ হচ্ছে 13,000, 1,51,800 ডিভাইডেড বাই ইন্টু 5 ডিভাইডেড বাই 11 সমান 69,000 টাকা। এ প্রতি মাসে এত টাকা, 4 মাস, প্রতি মাসে এত টাকা, 3 মাস। তো সিম্পল কিছুই নেই, শুধু টাইমটা গুণ করে দেওয়া। তাহলে এ ইন্টু 4, বি সমান হচ্ছে ইন্টু 3, সি সমান হচ্ছে ইন্টু 5। 0 0 ক্যান্সেল, 32 ইন্টু 4 হচ্ছে 128, 51 ইন্টু 3 হচ্ছে 153, 27 ইন্টু 5 হচ্ছে 135। এত টাকা লভ্যাংশ হয়েছে। তাহলে এ এর লভ্যাংশ কত, এ কত টাকা পাবে, না 128 প্লাস 153, 153, 135 আর 128 সমান হচ্ছে 6 1 4, 416। তাহলে এ এর লভ্যাংশ কত, না স্যার এ এর লভ্যাংশ হচ্ছে 124,800 ইন্টু 128/416। এটা ডাইরেক্টলি কাট, 416 3 টাইমস 300। তাহলে 128 এ সমান পাচ্ছে কত, না 128 ইন্টু 300। 128 ইন্টু 300 সমান হচ্ছে 3 8 24, 4 3 8 4, 384, 384 38,400 টাকা। দেখো 10 অঙ্কটা দেখো, এ বি সি একটি ব্যবসা শুরু করলো।
এ মোট লাভের 3/5 পেল, বাকি লভ্যাংশ বি এবং সি ভাগে সমান ভাগে আচ্ছা, ভাগ করে নিল। যদি সি এর চেয়ে 400 টাকা কম পায় তাহলে মোট লভ্যাংশ কত? তাহলে মোট কত টাকা এখানে প্রফিট হয়েছে আমি জানি না। তো এখানে আমাকে একটা ফ্র্যাকশন দিয়েছে, ফ্র্যাকশন কি না এ মোট লাভের 3/5 অংশ। যখন আমি প্রফিট এন্ড লসের অঙ্ক করব, ধরো বললো যে কোনো একটা দ্রব্য বিক্রি করে 20% লাভ হয়েছে, 20% এর ফ্র্যাকশন হচ্ছে 1/5, তাহলে তখন সিপি অনুপাত এসপি হবে আমার এই নিচের যেটা থাকবে, এটা আমার সবসময় সিপি হবে, এটা আমার অরিজিনাল ভ্যালু, এটাই হচ্ছে অরিজিনাল ভ্যালু। তাহলে 5 কি বলছে না 20% লাভ হয়েছে, তাহলে 5 টাকার উপরে 1 টাকা লাভ হয়েছে, তাহলে কোনো একটা দ্রব্য তুমি 5 টাকায় কিনেছো, তার উপর 1 টাকা লাভ করেছো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5 + 1 = 6। আবার অনুরূপ ভাবে তুমি যদি 5% 20% ক্ষতি করতে, তাহলে সিপি আর এসপি রেশিও কত হতো? 5:4। এই একই কনসেপ্ট এখানে, যে এ মোট লাভের 3/5 অংশ পেল, মোট লাভ। তাহলে এই ক্ষেত্রে আমি বললাম নিচে যেটা থাকবে অর্থাৎ যেটা হয় এটাই আমার অরিজিনাল ভ্যালু। তাহলে 5 অংশ আমি ধরে নিচ্ছি যে টোটাল প্রফিট আমার এক্ষেত্রে কত না, টোটাল প্রফিট 5 অংশ, এটাই ধরে নিচ্ছি যে টোটাল প্রফিট আমার 5 ইউনিট। তার মধ্যে এ কত পেয়েছে না, এ পেয়েছে স্যার দেখ 3 ইউনিট, এ 3 ইউনিট পেয়ে নিয়েছে, নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, তাহলে টোটাল প্রফিট হচ্ছে 5 ইউনিট, এ কত ইউনিট পেয়েছে? 3 ইউনিট, বাকি কত আছে? 5 - 3 = 2। এই 2 অংশটাকে কি করেছে না সমান ভাগে ভাগ করে নিয়েছে, তাহলে সমান ভাগে ভাগ করে নিতে গেলে কিভাবে তুমি ভাগ করবে? বি পাবে 1, সি পাবে 1, তাহলে এদের অনুপাতটা তুমি কত পাচ্ছ? এ অনুপাত বি অনুপাত সি কত পাচ্ছে না 5:1:1। কি জানতে চেয়েছে? যে যদি সি এ এর চেয়ে 400 টাকা কম পাচ্ছে, সি কত টাকা পাচ্ছে? 1 টাকা, আর এ কত টাকা পাচ্ছে? 5 টাকা, তাহলে টোটাল কত টাকা কম পাচ্ছে? সরি, এটা 5 লিখে ফেলেছি, সরি 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 3। তাহলে কত টাকা কম পাচ্ছে না, এ 3 টাকা পাচ্ছে, বি তখন পাচ্ছে 1 টাকা, কত টাকা কম? স্যার 2 টাকা কম, 2 রেশিও কম। আর 2 রেশিও ডিনোট করছে কত? 400 কে। তাহলে একের মান কত? একের মান স্যার 200। তাহলে মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ তুমি কোনটা ধরেছিলে? 5 ইউনিট, তাহলে 200 ইন্টু 5 সমান হচ্ছে 1000। অপশন সি। Question number 12. ABC হলো একটি কোম্পানির 3 অংশীদার। কোনো একটি বছরে এ মোট লাভের 1/3 অংশ, বি মোট লাভের 1/4 অংশ পেল। দেখো এটা টাইম এন্ড ডিস্টেন্সের একটা কনসেপ্ট। যে অঙ্কগুলো যে 1/3 অংশ ঘোড়ায় চড়ে, 2/3 অংশ ট্রেনে করে একটা নির্দিষ্ট পথের কথা বলবে, শেষে তোমার টাইম জানতে চাইবে, স্পিড জানতে যেতে পারে, ডিস্টেন্স জানতে চাইতে পারে, একই অঙ্ক। তাহলে দেখো বলছে যে কোনো একটি বছরে এ মোট লাভের 1/3 অংশ। মোট লাভ কত আমি জানি না, কিন্তু এ কত পেয়েছে না 1/3 অংশ, আর বি কত পাচ্ছে? বি মোট লাভের পাচ্ছে 1/4 অংশ। এই ধরনের যখন ফ্র্যাকশন কোনো সংখ্যা আসবে তখন আমি সবসময় হরের এলসিএম নিয়ে নেব। হরের এলসিএম কত হচ্ছে? 3 4 12, এই 12 ইউনিট আমি ধরে নেবো টোটাল প্রফিট। তাহলে এক্ষেত্রে আমার প্রফিট কত না, প্রফিট হচ্ছে 12 ইউনিট। কোত্থেকে পেলাম? এই হরের এলসিএম নিচ্ছে। তাহলে দেখো এ কত টাকা পাচ্ছে, এ কত ইউনিট পাচ্ছে না 12 ইউনিট। আমার যদি টোটাল প্রফিট হয় তাহলে এ পাচ্ছে 1/3 অংশ অর্থাৎ 4 ইউনিট। বি কত পাচ্ছে? 12 × 1/4 সমান হচ্ছে 3 ইউনিট। তাহলে অবভিয়াসলি সি কত পাবে? 4 আর 3 7,
তাহলে 12 মাইনাস 7 সমান হচ্ছে 5 ইউনিটস। তাহলে সি কত ইউনিট টাকা পাচ্ছে না 5 ইউনিট টাকা পাচ্ছে, যেটা কোয়েশ্চেনে ডিনোট করছে কত টাকা না 5000 টাকা। তাহলে 5 ইউনিট সমানই হচ্ছে 5000 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত না 1 ইউনিটের মান হচ্ছে 5000 বাই 5। এ কত টাকা পাচ্ছে, এর ইউনিট কত, এ কত টাকা পাচ্ছে না এস এর 4 ইউনিট টাকা পাচ্ছে, তাহলে ইনটু 4 সমান হচ্ছে 4000 টাকা। অপশন বি। পরবর্তী অঙ্ক দেখি 12, এ বি একটি ব্যবসায় 5:2 অনুপাতে বিনিয়োগ করলো। মোট লাভের 9% চ্যারিটিতে দান করা হলে এ এর আচ্ছা 9% সে দান করে দিয়েছে এবং এ এর লভ্যাংশ 650 টাকা। মোট লভ্যাংশ এখানে জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো অনুপাতটা আমার দেওয়া আছে এ অনুপাত বি সমান হচ্ছে 5:2, 5:2। মোট লভ্যাংশের 9% টাকা সে কোন আশ্রমে দান করে দিচ্ছে। তাহলে 9% যদি সে দান করে দেয়, আমি যদি মোট প্রফিট এক্ষেত্রে আমি ধরে নিয়েছি আমার মোট প্রফিট এক্স, 9% সে দান করে দিচ্ছে, 9% এর ফ্র্যাকশন দেখো 9/100। তার মানে আমার যদি 100 টাকা লাভ হয়ে থাকে তার মধ্যে আমি 9 টাকা দান করে দিচ্ছি। তাহলে এখন আমার কাছে কত টাকা রয়েছে 91 টাকা। তাহলে 100 ভাগের মধ্যে 91 ভাগ এখনো আমার কাছে আছে। তাহলে দেখো এই যে মোট প্রফিট আমি এক্স ধরলাম, এই এক্স এর 91/100 অংশ এখনো আমার কাছে বহাল রয়েছে। এখন এ এর লভ্যাংশ তোমাকে এখানে বলে দেওয়া আছে যে এ এর লভ্যাংশ 650 টাকা। তাহলে এ এটা কত, মানে এই টাকাটা এক্স ইউনিট হচ্ছে তোমার টোটাল প্রফিট, সেখান থেকে 9% তুমি দান করে দিচ্ছ, তাহলে তোমার কাছে কত পার্সেন্ট টাকা এখনো আছে ফ্র্যাকশনে 91/100। এটা তোমার কাছে এখন বর্তমানে এই টাকাটা তোমার কাছে রয়েছে। এই টাকার মধ্যে এ কত টাকা পাচ্ছে না এ এবং বি এর অনুপাত কত স্যার 5 আর 7, যে অনুপাতে সে মূলধন বিনিয়োগ করেছিল সেই অনুপাতেই টাকা পাবে। তাহলে এ কত টাকা পাবে না 7 ভাগের মধ্যে 5 ভাগ টাকা পাবে, 7 ভাগের মধ্যে সে 5 ভাগ টাকা এখনো পাবে। তাহলে এ এর প্রাপ্ত অর্থের পরিমাণটা জানতে চেয়েছে। প্রশ্নে তোমাকে এটা মেনশন করে দেওয়া আছে যে এ কত টাকা পাচ্ছে না এ পাচ্ছে 650 টাকা। তাহলে এটা সমানই হচ্ছে 650 টাকা। এই সমীকরণটা আরেকবার দেখো, আমি টোটাল প্রফিট ধরেছি এক্স ইউনিট, টোটাল প্রফিট হচ্ছে এক্স ইউনিট, টোটাল প্রফিট হচ্ছে আমার এক্স ইউনিট। এই এক্স ইউনিটের মধ্যে কত ইউনিট টাকা না 9% টাকা সে দান করে দিয়েছে। তাহলে 9% টাকা যদি দান করে দিয়ে থাকে তাহলে এখন তার কাছে কত টাকা রয়েছে, এখনো তার কাছে 91 টাকা রয়েছে, 91/100 ইউনিট টাকা এখনো তার কাছে আছে। তাহলে এটা হচ্ছে মোট টাকা, মোট টাকার 91/100 অংশ এখনো তার কাছে মজুদ আছে। এই টাকার এত ভাগ কে পাবে, এ পাবে, যেটা সমানই হচ্ছে 650। তাহলে 7 দিয়ে ক্যান্সেল করো, 5 কে 5 20 100, 7 কে 91 দিয়ে ডাইরেক্ট 13 নেবে, 13 কে ডাইরেক্ট তুমি ক্যান্সেল করো, 13 5 65 50, তাহলে 50 ইনটু 20 সমান হচ্ছে 1000। তাহলে টোটাল কত টাকা প্রফিট হয়েছে না স্যার 1000 টাকা। 13 নম্বর অঙ্ক কি বলছে, এ বি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর এ 40,000 টাকা বিনিয়োগ করলো, কিন্তু বি এত টাকা তুলে নিল। 1 বছর পর মোট 1 বছর পর মোট এত টাকা লাভ হলে লভ্যাংশ নির্ণয় করতে বলেছে। আচ্ছা তাহলে দেখো দুইজন আছে, টোটাল ব্যবসা 1 বছর ধরে চলেছে। প্রথমে আমি যদি এদের অনুপাতটা বের করে নিই, তাহলে এ অনুপাত বি
না, এ কত টাকা ইনভেস্ট করেছে শুরুতে দেখো। এ ইনভেস্ট করেছে 30,000 টাকা, আর বি ইনভেস্ট করছে 50,000 টাকা। 6 মাস পর এ আরো 40,000 টাকা বিনিয়োগ করছে। এর আগের যে অঙ্কটা আমি করলাম একদম সেম টু সেম কনসেপ্ট। 6 মাস পর এ টাকা অ্যাড করছে, তার মানে এই 30,000 টাকা 6 মাসের জন্য নিয়োজিত ছিল। পরে এখন কত টাকা সে আবার নিয়োগ করছে না, আবার 40,000 টাকা সে অ্যাড করছে। তার মানে 30,000 এই টাকাটা তো ছিলই ছিল, প্লাস 40,000 টাকা আরো অ্যাড করা হচ্ছে। আর এই পুরো টাকাটা কতদিনের জন্য ইনভেস্ট হয়েছে না, এই টাকাটা শুধু 30,000 টাকা 6 মাসের জন্য ইনভেস্ট ছিল। আর এই পুরো টাকাটা কতদিনের জন্য, 6 মাসের জন্য। বি কি করছে, বি 10,000 টাকা তুলে নিল, একই ব্যাপার। তাহলে বি এর এই 50,000 টাকা কতদিনের জন্য নিয়োজিত আছে, 6 মাসের জন্য। তাহলে বাকি আছে 50,000 মাইনাস 10,000, এই টাকাটা অর্থাৎ এই 40,000 টাকা কতদিনের জন্য নিয়োজিত ছিল, 6 মাসের জন্য। চলো এইটা রেশিও করবি, আমি এদের মূলধনের অনুপাত পেয়ে যাব। এটা এখানে একটু ফ্রেশ করে নিই। এ এর ক্ষেত্রে এই 30,000 টাকাটা 6 মাসের জন্য নিয়োজিত ছিল, আর 70,000 টাকা কতদিনের জন্য, এটাও 6 মাসের জন্য। ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 50,000 টাকা 6 মাসের জন্য নিয়োজিত, আর 40,000 টাকা এটাও 6 মাসের জন্য নিয়োজিত। তাহলে দেখো এখানে তুমি ডাইরেক্ট পেয়ে যাবে অপশন, রেশিওটা তুমি পেয়ে যাবে, 0 0 ক্যান্সেল করে দাও। তাহলে 5 6 30 আর 24, 54। এখানেও তুমি ক্যান্সেল করছো, 6 7 42 আর 3 6 18, 60। তাহলে এদের মূলধন অনুপাত পেয়ে যাচ্ছ 60:54, 6 10 60, 6 9 54। তাহলে তারা 10:9 এই অনুপাতে ব্যবসায় তারা বিনিয়োগ করছে। ওকে। 1 বছর পর মোট লভ্যাংশের কত টাকা লভ্যাংশ হচ্ছে, টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট হচ্ছে স্যার 6175। এর লভ্যাংশ কত না, এর লভ্যাংশ হচ্ছে 10/19। ব্যাস, এটাকে ক্যান্সেল করলেই হয়ে যাবে। 19 কে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 19 3 57, 19 কে 2 দিয়ে যদি কাটি তাহলে 19 2 38, 9 বসবে, 19 5 95। আচ্ছা, 3 3 2 5 10 সমান হচ্ছে 3,250। অপশন ডি। কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 200, একই সময়ে তাদের লভ্যাংশ কত হবে। লভ্যাংশের অনুপাত, যে অনুপাতে মূলধন তুমি বিনিয়োগ করবে সেই একই অনুপাতে বিভাজিত হবে। দেখো, যখন টাইম এন্ড ডিস্টেন্সের আমরা অঙ্ক করি, টাইম এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম। কেন সেম হয়, ধরো বললো যে একটি ট্রেন 40 কিমি/আওয়ার বেগে বর্ধমান থেকে কলকাতা যাচ্ছে। তাহলে 40 কিমি/আওয়ার এটা কি, এটা হচ্ছে স্পিড। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ট্রেনটা 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে, তুমি উত্তর দেবে স্যার 40 কিমি। স্পিড কত, স্পিড কততে কিসে কাউন্ট হয়, ঘন্টায় হয়, মিনিট পার মিটারে হয়, মিটার পার মিনিট হয়, আর সেকেন্ডে হয়। কিমি/ঘন্টা আর মিটার/সেকেন্ডে হয়। তাহলে 1 ঘন্টায় কত কিমি ট্রেনটি যাতায়াত করছে, কত কিমি দূরত্ব অতিক্রম করছে না, 40 কিমি। তাহলে ট্রেনটির স্পিড তুমি কত বলবে না, 40 কিমি/ঘন্টা। অনুরূপ ভাবেই তোমাকে যদি জিজ্ঞেস করা 1 ঘন্টায় ট্রেনটি কত কিমি দূরত্ব অতিক্রম করছে, উত্তর 40 কিমি। তার মানে স্পিড আর ডিস্টেন্সের রেশিও সবসময় সেম। একইভাবে তুমি যে অনুপাতে মূলধন বিনিয়োগ করছো, C1T, যে অনুপাতে তুমি মূলধন বিনিয়োগ করছো, প্রফিটের অনুপাত তোমার সেইভাবেই বন্টিত হবে। তাহলে এক্ষেত্রে দেখো 200, 150 আর 250, 20, 15 আর 25।
5-4-20, 5-3-15, 5-5-25, 4:3:5। একই অঙ্ক। জয় ও মুন যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, এই তো এখানেই তুমি অনুপাতটা বের করে নাও। 5-3-15, 5-2-10, কত টাকা ক্ষতি হচ্ছে? 75 টাকা ক্ষতি হচ্ছে জয় শুরু মানে 45 টাকা। অপশন এ। চলো এই অঙ্কটা একটু বোঝা যাচ্ছে, একটু ভালো করে দেখো। এবিসি একসাথে একটি ব্যবসা শুরু করছে, যেখানে তাদের মূলধনের অনুপাত এত। 4 মাস পরে এ তার মূলধনের 50% বাড়িয়ে দেয়। তাহলে দেখো এগুলো ফ্র্যাকশনে আছে, প্রথমে আমাকে ফ্র্যাকশন হাঁটাতে হবে। তাহলে ফ্র্যাকশন হাঁটানোর জন্য তুমি কি করবে? 7/2, 4/3 আর 6/5, এই নিচের হর গুলো যেগুলো আছে 2-3, তিনটে ফ্যাক্টর, তিনটে প্রাইম ফ্যাক্টর, তাহলে তুমি 2-3, 5-3-15, 2-30, এদের এলসিএম নিচ্ছ 30। 2-15, 30, 7-15 কত? দেখো তাহলে টোটাল এ ইজ টু বি ইজ টু সি আমি কত পেয়েছি? না 105, 40 আর 36। তাহলে এ ইজ টু বি ইজ টু সি আমি কত পেয়েছি? না এ ইজ টু বি ইজ টু সি হচ্ছে 105, 40 আর 36। 105, 40 আর 36। আচ্ছা দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো যে এ তার 4 মাস পর এ তার মূলধন 50% বাড়িয়ে দেয়। তুমি এখানে এ এর মূলধন কত পেয়েছো? না এ ইজ টু বি ইজ টু সি সমান কত পাচ্ছ? 105 অনুপাত 40 অনুপাত 36। খেয়াল করে দেখো 4 মাস পর এ তার মূলধন 50% বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ এ এর 105 টাকা 4 মাসের জন্য নিয়োজিত ছিল, প্লাস কি করেছে 105, এই টাকাটা তো ইনভেস্ট থাকছে, প্লাস এই 105-এর 50% মানে কত? অর্ধেক। যখনই তুমি 105/2 করছো মানে 105-এর 50% বের করছো, তখন এটা দেখো পয়েন্টে চলে আসে। সো এই পয়েন্টের ঝামেলা থেকে বাঁচার জন্য আমি, এগুলো তো সব একটা রেশিও, তাই রেশিওর সঙ্গে আমি একটা করে শূন্য বসিয়ে নিতে পারি। কেন না পয়েন্টের ঝামেলা থেকে বাঁচার জন্য। তাহলে এখানে কত? 1050, 400 আর 360। তাহলে দেখো ফ্রেশ করে একটু লিখে নিই। এ অনুপাত বি অনুপাত সি সমান কত? 1050 অনুপাত 400 অনুপাত 360। ওকে, কি বলছে দেখো 4 মাস পর এ তার মূলধন কি করছে? না 50% বাড়িয়ে দিচ্ছে। এখানে শুধু আমার এ এর হিসাব করলেই হবে। তাহলে এটা দেখো 4 মাস পর এ তার মূলধন 50% বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই যে 1050 টাকা, এই 1050 টাকা 4 মাস কেটেছে। তারপর কি করছে? না এই 1050 প্লাস 1050 ডিভাইডেড বাই 2, এই পুরো টাকাটা কত দিনের জন্য নিয়োগ করেছে? না এই পুরো টাকাটা স্যার 8 মাসের জন্য নিয়োজিত আছে। তাহলে এটাকে এই 1050 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 525। তাহলে 1050 প্লাস 1050 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 1050 প্লাস 525। তাহলে টোটাল কত টাকা তুমি পাচ্ছ? না টোটাল টাকা পাচ্ছ 1575 টাকা। আর এই 1575 টাকা কত দিনের জন্য নিয়োজিত ছিল? না স্যার 1575 টাকা কত দিনের জন্য? না 8 মাসের জন্য নিয়োজিত ছিল। তাহলে এ এর 1 বছরে নিয়োজিত অর্থের পরিমাণ কত হবে? না এ এর 1 বছরের
নিয়োজিত অর্থের পরিমাণ কত হবে? তাহলে দেখো এ এর ১ বছরে নিয়োজিত অর্থের পরিমাণ হবে, শুরুতে কত টাকা ছিল? তো শুরুতে আমি জানি যে ১০৫০ ইন্টু 4 সমান হচ্ছে ৪,২০০ টাকা। পরে ১৫৭৫ টাকা, এই টাকাটা কত দিনের জন্য নিয়োজিত ছিল? ৮ মাসের জন্য নিয়োজিত ছিল। এটা সমান কত টাকা? ১২,৬০০ টাকা। তাহলে টোটাল কত টাকা? এই ৪,২০০ প্লাস ১২,৬০০ এটাকে অ্যাড করলে কত পাবো? ১৬,৮০০ টাকা। এটা হচ্ছে এ এর নিয়োজিত মূলধনের পরিমাণ। তাহলে বি এর নিয়োজিত মূলধন কত? বি এর মূলধন কত? ৪০০। কত দিনের জন্য? স্যার ১২ মাসের জন্য নিয়োজিত ছিল, ৪,৮০০ টাকা। সি এর নিয়োজিত মূলধন ৩৬০। কত দিনের জন্য? স্যার ১২ মাসের জন্য, সমান হচ্ছে 4320। তাহলে এখন এদের অনুপাতটা বের করে নাও, ক্যান্সেল করো ফাইনালি, আবার ইরেজ করতে হবে। তাহলে এটাকে ক্যান্সেল করো। এ অনুপাত বি অনুপাত সি সমান হচ্ছে, এ হচ্ছে ১৬,৮০০ টাকা, বি হচ্ছে ৪,৮০০ টাকা, আর সি সমান হচ্ছে ৪,৩২০ টাকা। তাহলে প্রথমেই ০ ০ ক্যান্সেল করে দাও। নেক্সট তুমি এটাকে কত দিয়ে কাটতে পারো? ৩ দিয়ে যদি কাটো, ৩ ৫ ১৫, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৫৬০, ৩ ১৬ ৪৮, ১৬০, ৩ ১ ৩, 4 4। আবার যদি এটাকে কাটো ২ দিয়ে, ডাইরেক্টও কাটা যায়, ২৮০, ৮০, ৭২। ফাইনালি এদের রেশিও যেটা পাচ্ছ, 35 10 আর ৮ ৯ ৭২। তাহলে দেখো এটা ফাইনাল রেশিও হচ্ছে ৩৫:১০:৯। কি জানতে চেয়েছে? তবে বি কত টাকা পেয়েছিল? টোটাল কত টাকা লাভ হচ্ছে? টোটাল প্রফিট হচ্ছে ২১,৬০০ টাকা। এই ২১,৬০০ টাকার মধ্যে বি কত পাচ্ছেন? না ১০ ইউনিট। ১০ ইউনিট, তাহলে ৩৫ আর ১০ ৪৫ আর ৯ হচ্ছে ৫৪। তাহলে বি কত টাকা পাচ্ছে? 10/54। ৯ দিয়ে যদি আমি কাটি, ৯ ৬ ৫৪, 400, ৬ ৪ ২৪ ৪০০। তাহলে বি এর প্রাপ্ত অর্থের পরিমাণ হচ্ছে স্যার ৪,০০০ টাকা। দেখো পুরোটা একবার দেখো। এবিসি একসাথে একটি ব্যবসা শুরু করছে, তাদের মূলধন অনুপাত এত। তাহলে প্রথমেই আমি কি করলাম? না প্রথমে এদের এলসিএম নিলাম, এলসিএম নিয়ে ফ্র্যাকশনটাকে আমি সরিয়ে দিলাম। ফ্র্যাকশন সরানোর পর আমি যে সংখ্যাটা পাচ্ছি, সেটা হচ্ছে যে ১০৫, ৪০ আর ৩৬। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ৪ মাস পর এ তার মূলধনের 50% বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ৪ মাস ব্যাপী এর মূলধন ১০৫ টাকায় আছে, কিন্তু ৪ মাস পর এ তার 50%, মানে ১০৫ এর 50%, ১০৫ এর 50% যদি তুমি করো, তাহলে এটা তো পয়েন্টে চলে আসবে। এই পয়েন্টের ঝামেলা থেকে বাঁচার জন্য ১০৫ ডিভাইডেড বাই 2 যদি তুমি করো, তাহলে ৫২.৫ আসবে। এই পয়েন্টের ঝামেলা থেকে বাঁচার জন্য আমি আরেকটা করে শূন্য অ্যাড করে দিলাম।
তাহলে 1050 পেলাম। এ কত টাকা নিয়োগ করেছে? না 1050 টাকা। বি কত টাকা নিয়োগ করেছে? না 400 টাকা। আর সি কত টাকা? 360 টাকা। কি বলছে? তাহলে 4 মাস পরে এ তার মূলধন বিনিয়োগ করছে। কত টাকা? না মূলধনের 50% বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই যে 1050 টাকা, এটা 4 মাস ধরে কেটেছে। তাহলে 1050 × 4 সমান হচ্ছে 4200 টাকা। বাকি কি করছে? এই 1050 টাকা তার মধ্যে তার কাছে তো ছিল প্লাস 1050-এর 50% হচ্ছে 525। তাহলে টোটাল হচ্ছে 1575 টাকা। এই 1575 টাকা কত মাসের জন্য সে নিয়োগ করে রেখেছে? 8 মাসের জন্য। তাহলে টোটাল এ নিয়োজিত অর্থের পরিমাণ কত? 16800 টাকা। বি কত? বি কোনো টাকা তুলেও নি, অ্যাডও করেনি, শুরু থেকে শেষ অব্দি একই টাকা তার মধ্যে ছিল। কত টাকা? না 400 টাকা ছিল। কতদিনের জন্য? 1248 টাকা। তাহলে 12 মাসের জন্য 400 টাকা। তাহলে তার কত? বি 4800। সে একইভাবে সি এর পরিমাণ কত? সি এর পরিমাণ হচ্ছে 4320 টাকা। তাহলে এদের রেশিও, ফাইনাল রেশিও আমি কত পেয়েছি? না স্যার ফাইনাল রেশিও পেয়েছি, এদের ফাইনাল রেশিও পেয়েছি 35:10, 35:10:9। তাহলে টোটাল কত ইউনিট? না টোটাল কত ইউনিট স্যার? না টোটাল হচ্ছে 54 ইউনিট। 35 আর 10 45 আর 9 হচ্ছে 54 ইউনিট। এই 54 ইউনিট সমানই হচ্ছে 21600। তাহলে এক ইউনিটের মান কত? 21600/54। কি জানতে চেয়েছে? বি। বি অর্থাৎ বি এর রেশিও কত? 10। এই 10 ইউনিটের মান জানতে চেয়েছে, যেটা হচ্ছে 4000 টাকা। অপশন ডি। থ্যাংক ইউ। যদি ভালো লাগে, কোনো রকম উপকৃত হও, এই ধরনের ভিডিও আমি নিয়মিত আপলোড করব। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।